নুরজান, তাড়াতাড়ি ছাতিরে এদিকে আসো তাড়াতাড়ি। আমার যে ভাই মাছ ধরে না, সেই ভাই হচ্ছে আপনার নাকি একটা মাছ পাইছে। আমরা ফোন দিয়ে বললো যে মাছ কিনবি কিনা। মাছ পাইছে বলে কখন ভাই যে দিয়ে মাছটা কিনে আনতে পারিনি। বেশি বড় হইলে তো আর কিনতে পারবো না, ছোটখাটো হইলে কিনে আনবো না ইনশাল্লাহ। বাবা আমি আসতেছি, তুমি দাঁড়াও। হ্যাঁ খাইছে তো, পুরো কাদার মধ্যে হাঁটা লাগবে আমার। বৃষ্টিও পড়তেছে হালকা। বাবা এই, এটা রড পরে রয়েছে, রড। নুরজান, এটা রড পরে রয়েছে, করাত পড়ছিল, করাত উঠেছো তো, রডটা নেও। বর্ষাকালে কাদায় হাঁটলে, যাদের হাঁটার অভ্যাস নেই, হয়তো বা অভ্যাসের ব্যাপারও না এটা, সম্ভবত সবারই এটা হয়, পায়ের মানে আঙুলের মধ্যে খাইয়া যায় একবারে, কাদায় খেয়ে ফেলে। সেটা অনেক যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক এবং আরও সমস্যা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃষ্টি তো অত হইতেছে না, কি খালি খালি আনলাম নাকি? অবশ্য কপালে দেখেন, আল্লাপাক দয়া করছে দেখেন, নাইলে ওই দিন বাজারে গেছি পুরো রোদ, হঠাৎ ভাই এমন বৃষ্টি শুরু হয়েছে আমাদের এদিকে আর কি। তো শহরে আর বৃষ্টি হয় নাই, যার জন্য আলহামদুলিল্লাহ আসতে পারছি। মানে একবার ঝুম বৃষ্টি হয়ে গেছিল এদিকে। যে দেখি যে কি মাছ পাইছে। বড় হইলে আনতে পারবো না, এটা আগেই বলে দিলাম আমি, দুঃখিত। মানে বেশি বড় যদি হয়, ধরেন মাছের দাম 1000 টাকা, তাইলে আর পারবো না। 500 টাকার মধ্যে যদি হয়, বেশি হইলে 500-600, এর উপরে জীবন আনতে পারবো না। কারণ এ বাইরে টাকা দেওয়া লাগবে নগদ। হ্যাঁ, নগদ মানে এখন না, মানে ধরেন বিকালে অথবা এখনও চাইতে পারে, বলা যায় না। তো সে নগদ টাকা দেওয়ার মতো টাকা এখন আমার কাছে নাই, মাসেরও শেষ। তবে যেহেতু এগুলো হচ্ছে খাল বিলের মাছ, তো তো খাইতে তো মনে চাই একবার দেশি মাছ, সেই হিসাবে আনার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। যাই দেখি আগে। গাছের একটা কাঁঠাল আমি নিব ইনশাল্লাহ। এটা চুনফুপুর বাড়ি। তো মাছ নিছি, মাছ কি মাছ এটা আপনাদের দেখাইতেছি বাসায় গিয়া। মাছ ছিল অনেকগুলাই, এর মধ্যে থেকে আপনার 3টা মাছ নিছি আমি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে একটা, সেটা হচ্ছে আমি দাম জানি না। মানে আমি, মাছ তো অনেকগুলো ছিল, তা আমি বললাম যে আগে বিক্রি করেন, বিক্রি করে যেই দাম হয় ওই দাম আমার কাছে চাইয়েন আর কি। বেশি হওয়ার কথা না, কেন বেশি হওয়ার কথা না সেটাও দেখানোর পরে বলতেছি আমি। বাড়ি পর্যন্ত কোনো মতে যায়নি। বাবা অশান্তি ভাই, অশান্তি রাস্তা। এই রাস্তাটা আমার আমার বাড়ির আশেপাশেই খারাপ একবারে। হ্যাঁ, অন্য অন্য জায়গার কথা বাদ দিলাম, কারণ ও দুঃখের কথা একটা আছে, সেটা হচ্ছে পুরো অঞ্চলে, মানে আমার যে উপজেলা, এই উপজেলায় তো অনেক জায়গায় গেছি তাই না, হয়তো বর্ষাকালে একটু কমই যাওয়া পড়ছে। তো যত জায়গায় গেছি এর মধ্যে আরেকটা জায়গা ছিল, আমাদের আমাদের জায়গা চাইতে একটু খারাপ জায়গা, কিন্তু সেটা এখন মানে বালু দিয়ে রাস্তা প্রায় পাকার অবস্থা হয়ে গেছে। তো সেটা তো গেছেই। তো এরপরে আমার এই রাস্তাটাই হচ্ছে সবচেয়ে খারাপ রাস্তা আমার দেখা আর কি। এটা হচ্ছে একটা দুঃখের ব্যাপার যে আমার কপালই এটা একবার পড়লো। তাই সরছি, দেখাইতেছি।
নূরজাহান কি বলে শুনেন, কি বলো না? আইর মাছ, কাতল মাছ, পাঁচমিশালি মাছ, নূরজাহান অনেকগুলো নাম বলছে। দেখো কি মাছ, আইর মাছ। আমি তো কইছি ঠিক। তুমি ঠিকই কইছো। এখন কত হইতেছে, আগে ঢালো কিছুতে ডাইলা, দাম কিন্তু দেইও নাই কইও নাই, বুঝছো? আচ্ছা, মুরগি এরকম এক ঠ্যাঙে দাঁড়ায় থাকে কেন বলেন তো একটু? এক পায়ে দাঁড়ায় আছে, এটা একটু ওদের ভালো লাগে মনে হয়। কিছুতে টানো, তারপরে মাছের সাইজটা দেখেন বাবা। একটা সর এনে খারাইলে গুড়ি গুড়ি বেশি দিবি জমুকা। সকালে কিছু খাওয়া হয় নাই, একটা জিনিস বানাইতে বললাম, সেটা আবার ওদিকে গেলাম অন্যদিকে, এই জন্য বানায়ও নাই। দাঁড়ান। হ্যাঁ, এই হচ্ছে মাছ না, ওটা আমি আনছি এমনি। আর মাছ আছে এখন হ্যাঁ, এর আরও 4টা আছে। এই বড় আছে, আমি ছোটো আনছি। ছোটো আনছি একটা কারণে। এখন এই হচ্ছে মাছ আর কি, ছোট সাইজের মাছ। আর হাতে নাও তো, হাতে নিলে বোঝা যাবে কত বড়। ছোট মাছ আর কি, দাঁড়া নিলে তার বড় দেখা যায়। হ্যাঁ, আমার হাতে ধরলে আপনার শর্টকাটে দেখাই দিই। এই যে এই মাছ, ছোট মাছ। এখন মাছের দাম কত হইতে পারে? এটা হচ্ছে একবার এই আপনার নদীর না, এটা হচ্ছে দেশি আইর মাছ। আইর মাছ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে আপনার দেশি, আর একটা হচ্ছে আপনার নদীর। নদীর আইর মাছ অনেক মজা, অনেক দামও বেশি। তো এটা হয়তো অত মজাও না, এটা দেখতেই কালো কালো, সেটা হচ্ছে আপনার ই কালার, কি জানি, সাদা। আইর মাছ যেটা সাদা সেটা হচ্ছে নদীর, আর যেটা হচ্ছে এরকম সেটা হচ্ছে যে ইসের। এটা পুষে চাষ করাও যায়, হ্যাঁ। তো এটা ভাই ধরছে আর কি, এখন যা দাম হয় আর কি। তো এই চাপতির মধ্যে আমরা একটা দেশি মুরগির ডিম দিয়ে দাও, বিসমিল্লাহ করে দিয়ে দাও। এটা হচ্ছে একবার দেশি মুরগির ডিম, দেখো খোসা মশার জন্য না পড়ে, সাবধানে দিও। যেটা হচ্ছে দেশি মুরগির ডিম, আর একটা হচ্ছে আপনার ম্যাগি ম্যাজিক মশলাটা ময়লা লাগছে, থাক তাকে। ম্যাজিক মশলা আর একটা দিবা, দিতে পারো। একজন কে জানি এটা কমেন্ট করছিলেন আপনারা, যে এটা দেখে পড়ানো যান, যে এটা দিলে ভালো লাগবে। এত কম না, না আর লাগবে না। আগে মিক্স করে দিলে তো বুঝতে পারবো নাকি দেখতে কেমন দেখাইতেছে। বিসমিল্লাহ, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও। এর মধ্যে একটু কাঁচামরিচ দেওয়া লাগবে বাবা, একটু মনে, এই একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ নিয়ে এসো যাও। এটা কালার ঠিক আছে, এটাতে আর মশলা দেওয়ার দরকার নেই। যাও একটু নিয়ে আসো বাবা, নিয়ে আসলে অনেক খুশি হবো। যাও। এই যে প্রথম পিঠাটা হয়েছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর পিঠা হয়েছে। ঘেরানটা তো সুন্দর। ওই যে মশলা দাও না, দেও না কেন? আরো দেবে পেঁয়াজ দিয়ে দিবেন। এটা কাঁচামরিচ কাটতে দাও। পেঁয়াজ আমার আসলে পছন্দ না, পেঁয়াজের একটা ঘ্রাণ আছে, এটার মধ্যে ভালো লাগে না আর কি। ওরে আল্লাহ, এটা কে আইছে এখানে? লেংটু, এই লেংটু যাও। একটু ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই ধন্যবাদ জানাবো, ধন্যবাদ। এটা একটু আমাদের কাছে একটু। ও বাবা, ওরে ভাই রে, আর একটু দিছিল আমারে। ঠিক আছে, কাঁচামরিচ দিয়ে দিছি আর কি। পেঁয়াজ তো দেই নি, ধনেপাতা দিয়ে দিব। মজা লাগে এমনিতে, ম্যাজিক মশলা দেওয়ার কারণে মজা লাগতেছে। তবে এটা অনেকের পছন্দ নাও হইতে পারে, কারণ যেহেতু টেস্টি সল্ট দেওয়া মনে হয় ওটার মধ্যে। অল্প একটু দেওয়া, অল্প। পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ ই দেওয়া ম্যাজিক মশলা, ডিম দেওয়া, কই ডিম দেওয়া, ম্যাজিক মশলা দেওয়া। ম্যাজিক মশলা কেরা নাই তোর বোকা বানাই না।
তুই খাইয়ে দেখ। হ্যাঁ মামা সত্যি সত্যি ডিম আচ্ছা তুমি দেখছি না খাইলে ডিমের কোনো স্বাদই লাগে না। লাগে? ডিমের কষা গন্ধ হয় যা। এইটা ওটা তুই মনে মনে গন্ধ হয়, তুই ওই ডিম দেখছো না, এলে তোর মনে হয়, আমি তুমি রাতেই পেয়েছি ডিমের গন্ধ। ওই লেগে তোমার মনে হয় এখন। এর মধ্যে কত কিছু দিস জানো? জি আর ঘরে একেবারে পারফেক্ট চপতি খায়া। এখন দুজন মাছ কাটাকুটি করতেছে। কি মা কে ঘরে পাখি আটকে রাখছো? ছেড়ে দেবো, ছেড়ে দেবো, মনে হবে। আর পাখিটা আমি ধরবো ধরে দিয়ে যাও এখন শোনো, তুমি মাছ করবো 2 পিস, মোটমাট হইব 5 পিস। 2 পিস মাছ, একটা লেস, একটা মাথা। বাবা আমার মাছের জন্য কিন্তু আমার পাখির জন্য কিন্তু বিশাল বড় একটা মাছ দিবা আচ্ছা দিব। আস্তে মাছ দিবা কিন্তু হুম, ওই পাখিটা হয়েছে? দিবা হ্যাঁ ঠিক আছে। তাহলে পাখিকে আমি খাবার খাওয়াই তারপরে ছেড়ে দিব বাবা ওই আচ্ছা। পাখিটা কিন্তু তুমি তাড়াবা না আচ্ছা ঠিক আছে, তাড়াবো না, কিন্তু পাখিটা যদি আল্লাহর কাছে বিচার দেয়, ওকে খাবো পালবো আল্লাহকে যদি বলে যে আল্লাহ আমাকে আটকে রাখছে, তখন আরে ও যখন ডিম পারবে না ওই ডিম থেকে তো তুমি পাখি বিক্রি করবা আর বাচ্চা হইবে না বাবা, এটা করা যাবে না, এটা আল্লাহ গুনাহ দেবে। আর এই যখন ওদের বাচ্চা বড় হয়ে যাবে তারপরে ছেড়ে দিব না বাবা, এটা করলে হবে না। না যদি তুমি এটা করো তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে কি কি আসছে তো তুমি জানোই। আরে বাবা ও খাবার খাওয়াই আর ছেড়ে দিব আচ্ছা, খাবার খাবে সেটা দিও। তারপরে খুশি হয় আমাদের সারা ডিম পারবে তারপরে ডিম আমরা নিয়ে যাবো না, ডিমও নেওয়া যাবে না বাবা, সেটাও আল্লাহ তাআলা জান্নাত দেবে না। তুমি আমার কোন দেখো রে হাতে ময়লা লাগছে, তোমার কাদা লাগছে। বাবা তুমি কি জানো জান্নাতে কি কি আছে? কি আমি দেখছি বলো তো। বিশাল একটা ঘর আছে ওটাকে বলে রাজপ্রাসাদ। এই ঘর এদের ঘর রাজপ্রাসাদ, ওটার মধ্যে তুমি হবে রাজা। যে জান্নাতে যাবে সে হবে রাজা। ওখানে সবসময় থাকবে হ্যাঁ, আর ওখানে তোমার কোনো রোগ হবে না, কোনো কষ্ট হবে না, মাথা ব্যথা হবে না, ওখানে কি রাত হয় ওখানে রাতও হবে না। তুমি যা চাবা তাই হবে। রাত হবে না তুমি রাত হতে বললে রাত হবে। আমি যদি বলি একটা হেলিকপ্টার লাগবে তুমি যদি হেলিকপ্টার চাও, প্লেন চাও, ঘোড়া চাও, যা চাবা সব পেয়ে যাবা। তাহলে কি তুমি পাখিকে ছেড়ে দেবা নাকি আটকে রাখবা? ওকে আমি খাবার খাই খাইয়ে ছেড়ে দেবো আচ্ছা ঠিক আছে। মানে আর ডিম কি নিবা? ডিম ডিম আমি বললো খাবার বানিয়ে দেবো একটা জায়গায় ওর জন্য খাবার নিয়ে খেয়ে তুমি কি জান্নাতে যাবা না ডিম নিবা সেটা বলো। শোনো বলতেছে আগে বলো, সেটা তো বুঝতেই পারলো। নিব না না, ওর ঘর আছে বাবা, ওকে আল্লাহ ঘর বানিয়ে দিছে। আরে এখন তুমি আমাকে বলো, তুমি কি ডিম নিবা ওর, নাকি ওকে তুমি জান্নাতে যেতে চাও, কোনটা? আমি জান্নাতে যেতে জান্নাতে যেতে বলো, ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ। আমি তাহলে আর ডিম নেওয়া, ছেড়ে দেবো। হ্যাঁ খাবার খাওয়াই ছেড়ে দিবা। ধরে নাই আর কি, মানে ঘরের মধ্যে ঢুকছে তো পাখি, তো জানলা তো আটকানো আর ঘরে দরজা আটকাই দিছে আর ভিতরে খাবার দিয়েছে। ধান যাচ্ছি ওই পাখি তোর হয়েছে আটকে রাখতে পাখি তোমার বলছে আটকে রাখতে? তোর হয়েছে কি বলছে? আব্রাহিম আমাকে আটকে রাখো, সেটা বলছে? আটকে না খো খাবার খাওয়া ছেড়ে দিবি আচ্ছা, মিথ্যা বললেও কিন্তু জান্নাতে যাওয়া যায় না। বলছে কিন্তু আচ্ছা শোনো, আল্লাহকে বলবে হুম, বাবা 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 আচ্ছা কোটাকুটি প্রায় শেষ। এই মাছটা আসলে ভাজার কোনো কথাই না, কারণ আমরা কোনো সময় আইড় মাছ ভাজি না, কিন্তু এটা হচ্ছে আপনার নদীর আইড় মাছ, তো একটু মানে কেমন যেন লাগতেছিল আর কি। ওই সরি, খাল বিলের আইড় মাছ, এই জন্য কেমন যেন লাগতেছিল। নদীর আইড় মাছ সাদা থাকে, ওরা জীবনও ভাজি না। দাও দাও দাও,
মশলাও কষাই আবার ঝোল টোল দিয়ে সব রেডি আছে। দেখা যাক। আসলে আমরা এই সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত আমার জানা মতে আমি এই আপনার এই যে আইর মাছ যেটা এটা খাই নাই মনে হয় আর কি, আমার যতদূর মনে পড়ে। এই খাল বিলের আইর মাছ খাইছি নুরজান, কালো আইর মাছ? না। দেখা যাক এবার। আচ্ছা, একবার রমজান মাসে যে কইলাম না আল্লাহ পাকে সাহায্য পাইছিলাম, টাকা ছিল না আমার কাছে, মনে আছে? পরে যে রাত্রেবেলা একটা শোল মাছ একটা আইর মাছ আনছিলাম নাকি, না খালি একটা, না সেই আইর মাছ তো আমরা খাইনি, সেটা তো খোকন ভাইদের জন্য নিয়ে গেছিলাম। সাইড দিয়ে লাগা দাও, সাইড দিয়ে না দাও, সাইডে লাগিয়ে পড়তেছে। ধন্যবাদ দেবেন। দাও দাও, ধনে পাতা দিয়ে দিলাম আর কি। তরকারিতে ঝাল না হইলে তরকারি কম মজা লাগে, এটার রহস্য আমি একবার পরিষ্কার, একটু সামনে আনো তো। এটা কিন্তু প্রচণ্ড ঝাল দেওয়া, অনেক নেছি। প্রচণ্ড ঝাল আপনার, মানে আমি জালে হোসাইতেছি আর কি এরকম। তো এটার কারণে তরকারি মজা লাগতেছে আলহামদুলিল্লাহ। ধরেন গত 10 দিনের যত তরকারি আমরা রান্না করছি এর মধ্যে এটা মজা লাগতেছে বেশি। ঝালের কারণে না কী কারণে জানি না, কিন্তু ঝালের একটা অবশ্যই কারণ আছে। আচ্ছা আসতেছি। ঝালের কারণে যে তরকারি মজা লাগে আমি এটা শিওর পাই, একবারে শিওর আমি। তরকারি কেমন হয়েছে এটা বলো? তরকারি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আসলে ভালো হয়েছে। এটা আইর মাছের মতোই লাগে আপনার, ওই যে নদীর আইর মাছ আমরা খাইছি, তবে হয়তো ওটা বেশি মজা, এটা মানতে হবে ভাই, নদীর মাছ আসলেই মজা বেশি। যে কারণে এটা খাই খাই মজা লাগে। তবে না, আইর মাছ যেটা নদীর মাছ সাদা সেটাই মজা বেশি, এটা মানতে হবে। তবে এটা যে মজা লাগতেছে না তা না, বললাম তো গত 10 দিন যত রান্না করছি সবচেয়ে এটা মজা হয়েছে। এটার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ঝালটা হওয়া। আলহামদুলিল্লাহ। এটা আস্তে খা, নুরজান মনে হয় রোবট খাইতেছে। নুরজান আস্তে খাইতেই পারে না, হাঙ্গরি বলে। আমার তারা আছে, আপনি মতন না, আমার তারা নেই। ও নুরজানের কাজ আছে। কি নুরজান, আজকে আমরা গ্রামে আসছি কয় বছর হয়েছে জানো? 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়েছে রমজান মাসে, কারণ আমরা প্রথম 3 বছর আগে আর কি 2024 সালের 24 রমজান মাসে প্রথম রোজায় আমরা এখানে এসে পৌঁছেছি আর কি। সোজা কথা রমজান মাসটা আমরা প্রথম রোজা এখানে এসেই পাইছি 24 সালে। তাহলে 24 রোজা গেছিলো, 25 রোজা গেল, 26 রোজাও গেল, তাহলে হচ্ছে 3টা বছর হয়ে গেছে। রোজার পরও তো প্রায় 3.5 বছর। এটা কেমন কেমন দিন লাগে না নুরজান? আমার এক বন্ধু আমার বলছিল যে গ্রামে যাইয়া 6 মাস থাকতে পারবি না। কথা সত্য, কিন্তু তখন আম্মু ছিল, আবার এই বাড়িটা তৈরি করতেছিলাম, এই যে একটা আনন্দ, হ্যাঁ, পকেটে টাকা ছিল, অনেক টাকা ছিল, হ্যাঁ, মানে অনেক বলতে আমার অনুযায়ী অনেক আর কি। কারো কাছে হয়তো ওটা কিছুই না, আবার কারো কাছে আরও বেশি অনেক কিছু, হ্যাঁ। তো ওই টাকা থাকা অবস্থায় মানে যে কোনো জায়গায় যাইতে পারছি, যেটা ইচ্ছা কিনতে পারছি, বাড়ির কাজের মালামাল কিনতে গেছি, মিস্ত্রিদের খাবার কিনতে গেছি, খালাম্মাদের বাড়িতে একটা জিনিসের প্রয়োজন হয়েছে সেখানে গেছি, মানে একটা দৌড়োদৌড়ি, মানে থামাথামির কোনো চান্স নেই, তাই না? তো এই জন্য ওই যে একটা মানে খারাপ লাগা বা বিরক্ত লাগা গ্রামে এসে হঠাৎ করে, বা ঢাকারে মিস করা, সেইটা টের পাই নেই আর কি। হ্যাঁ, একেবারে টের পাই নেই। বললাম না, দৌড়োদৌড়ির মধ্যে থাকলে আসলে ভাই এটা থেকে একটা শিক্ষাও নেওয়া যায়। সেটা হচ্ছে যদি আপনি কোনো কিছু ভুলতে চান, কাউকে ভুলতে চান বা কোনো কিছু ভুলতে চান, তাহলে আপনার ব্যস্ত হইতে হবে, মানে ব্যস্ততার মধ্যে ঢুকতে হবে। যদি আপনি ব্যস্ততার মনে করেন আপনি অনেক দুঃখে আছেন, কিন্তু
সোজা কথা, একটা একটা মেয়েরে অথবা একটা ছেলেরে আপনি বলতে চান, বলতে পারতেছেন না কোনোভাবেই। আপনি যদি একটা ব্যস্ত দোকানে চাকরি নেন, হ্যাঁ, যে দোকানটা প্রচুর ব্যস্ত, মানুষ দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, হ্যাঁ, খাবার এখন আনিয়ে দিতে হইতেছে, মানে কোনো থামার কোনো চান্স নেই, তাহলে এইসব কাজে যদি ঢুকতে পারেন, এরকম যে কোনো একটা কাজে ঢুকতে পারেন, আপনি অনেক অংশেই সেটা বলতে পারবেন। কারণ ওই কাজের প্রেশারে আপনি মানে ওই কথা মনে করার টাইমই পাবেন না। এটা অনেক ক্ষেত্রে কাজে দেয়। অনেক আল্লাহর বলেন যে আপনি যদি কাউকে বলতে চান তাহলে হচ্ছে তার এরিয়া থেকে অন্য এরিয়া যাইতে হবে, ওই এরিয়ার মধ্যে থাইকা তারে ভোলা কোনোভাবে সম্ভবই না। যেমন ধরেন আপনার সামনে আতরের ঘ্রাণ বেরোইতেছে, আপনি ওই আতরের ঘ্রাণ, আতরের বোতল হাতে রেখা, কৌটা হাতে রেখে আপনি যদি মনে করেন যে আমি এই ঘ্রাণ পাবো না, আমার নাকে ঘ্রাণ আসবে না, সেটা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, তো এই যে ঢাকারে মিস করি নাই, গ্রামে এসে বিরক্ত লাগে নাই, ওইটা কারণ ছিল ওইটা যে আম্মু ছিল, হ্যাঁ, বোন দুইটা একসাথে ছিলাম, সবাই একসাথে ছিলাম, টাকা পয়সাও ছিল, দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, ভালো একটা সময় কাটছিল, কারণ নিজের স্বপ্নের বাড়ি তৈরি হইতেছে, এই যে একটা ভালো লাগার, এর চেয়ে ভালো লাগার কী আছে, তাই না? তো এইসব কারণে তখন টের পাইনি রে ভাই, যে আসলে গ্রামে এসে যেরকম একা, নিস্তব্ধতা এত বেশি পরিমাণে হবে, এটা আসলে তখন বুঝতে পারিনি। ঢাকা শহরের আপনার, ঢাকা শহরের জ্যাম ছাড়া আশা করি সবারই সব কিছুই ভালো লাগে, আর এই চিন্তায় টিন্তায় এগুলো ছাড়া। তো ঢাকা, সেই ব্যস্ত ঢাকা শহর, হ্যাঁ, এটার অনেক মিস করি এখন। নূরজাহান মিস করে খালি একটা জিনিস, সেটা হচ্ছে কি জানেন? বলো তো নূরজাহান কি? কারণ 31st নাইটে যখন ঢাকাতে পুরা উড়াধুরা, মানে আকাশে খালি আলোকসজ্জা, ঝাড়বাতি এগুলো ফুটায় না, এটা নূরজাহান অনেক পছন্দ করতো। আমরা 31st নাইটে যে ছাদে যেয়ে বসে থাকতাম, নূরজাহান গ্রাম থেকে যে গেছে, ওইটা হঠাৎ দেখি এত আলো এত কিছু, এটা তো গ্রামে হয় না কখনো। একবার দেখছেন কোন বইয়ে প্রথম কোন তো বললে নার্সিংহোম বাসায় বইয়া তাহলে, ওই যে এই বেশ একজন দরজা ধাক্কা দিচ্ছে। ও অবশ্যই তো আমরা ছাদে উঠিনি তাই ছাদে না, ওই যে নিচে যেন ফুল গাছ লাগাইছিলেন না এক জায়গায়, হ্যাঁ। এই জায়গায় খারাই দেখা যাইতে, এই যে, নামায় খারাই দেখা যাইতে, কিন্তু অত না, কিন্তু অল্প দেখা যাইতে। এরপরে তো নার্সিংয়ে বসে উঠলো। বুঝতে পারছি। তো গ্রামে এখন যদি জিজ্ঞাসা করেন যে ভাইয়া গ্রামে কেমন লাগে, আহ, কেমন লাগে, কেমন লাগে আসলে কথার উত্তরটা যে দিব সোজাসুজি, সেইটা এখনো সম্ভব না। মানে এটা আসলে হয়ে গেছে একটু এলোমেলো। খারাপ লাগে সেটাও বলতে পারবো না, আবার যে বলবো অনেক ভালো আছি ভাই, খুব ভালো লাগতেছে গ্রামে, সেটাও বলতে পারতেছি না। সেখানে অনেকগুলো কারণ আছে, যেমন ভালো লাগতেছে না কেন, রাস্তাঘাট ভালো না, কোনো নিশ্চয়তা নাই, বাচ্চারা স্কুলে ভর্তি করবো, সেই স্কুলে সহজে নিয়ে যাব নিয়ে আসবো সেটা সম্ভব না, কোনো একটা রোগী মনে করেন অসুস্থ হয়ে পড়লাম, হাসপাতালে যাব, এত ইজিলি সম্ভব না, রাস্তায় কাদা, ঝড় বন্যার মধ্যে, পাকা রাস্তা হইলে যে কোনোভাবে যাওয়া যায়। এই একটা দিক তো আছে সবচেয়ে প্রথম দিকে, যে খারাপ লাগার কারণ, এই একটা কারণ। এরপরের কারণ হচ্ছে আপনার গ্রামে মানে নিস্তব্ধতা আমার অনেক পছন্দ। আমি চাই না কোলাহল, আমি চাই না গ্যাঞ্জাম, আমি চাই না ঝগড়া, আমি চাই না কেউ আমার বাড়ির উপরে এসে ঝগড়া করুক আমার সাথে, বা আমার কোনো কিছুর কারণে কারো ক্ষতি হোক, সে আবার এসে আমার এটা নিয়ে ঝগড়া করুক, এটাও আমি চাই না। কিন্তু তারপরও কেমন জানি একটা একাকিত্ব, এটা হইতে পারে এই জন্য যে আমার বোন দুইটা একসাথে নাই, আবার ফাহিমা হয়তো চলে যাবে, বাবু হইলে আল্লাহ পাক দিলে, আবার আপনার মা নাই, বা ওইরকম কোনো ক্লোজ আত্মীয় স্বজন, হ্যাঁ, যার সাথে কথা বলবো বা যার পাশে যাব, এরকমও নাই। হ্যাঁ, এটা একটু অন্য ব্যাপার, এটা ব্যাপারে বেশি না বলাই ভালো, কিন্তু ঘটনাটা এরকম আর কি। আর ভালো লাগার যদি কারণ জিজ্ঞাসা করেন, ভালো কি ভালো লাগে, ভালো লাগে এই যে নিস্তব্ধতা, কোনো গ্যাঞ্জাম নাই, সহজে কোনো গ্যাঞ্জাম হয় না। যদিও গ্যাঞ্জাম করতে আসে মানুষ, কেন আসে, দেখা গেল গরুতে আমার গাছপালা খাইয়ে ফেলে, তারপরে বাড়ির উপর দিয়ে মানুষের হাঁটাচলা করার একটা ইয়ে আছে, মানে কিছু সমস্যা তো আছে। ওগুলারে একটু চেষ্টা করি যে কোনোভাবে ঠিক
ঠিকঠাক রাখার, মানুষের সাথে ঝগড়া না কইরা। ভালো লাগার আর একটা কারণ বলতে পারেন যে ঘর ভাড়া দেওয়া লাগে না। এই যে ঘর ভাড়া দেওয়ার একটা প্রেশার সবসময় থাকে মানুষের মাথায়, এটা নাই। মানে অনেকগুলো কারণ আছে। নিজের পুকুর আছে, মাছ চাষ করে খাইতে পারি, কয়েকটা দিক আছে খুব ভালো। কিন্তু ওই যে খারাপ দিকগুলা, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন বিশাল এক প্লেট বিরিয়ানি আপনার দিল, একবার মাংসে ঠাসা, আপনি যেই রকম মাংস পছন্দ করেন, যেই রকম বিরিয়ানি পছন্দ করেন, সেই রকম বিরিয়ানি দিল, বিশাল একটা পাতিলে আপনার দিয়ে দিল। কিন্তু ওই পাতিলের মধ্যে ছোট্ট একটা তেলাপোকা মইরা রইছে, তাহলে কিন্তু আপনার কাছে এত আনন্দ, মানে এত বিরিয়ানি ভালো, মাংস ভালো, যত যাই হোক, ওই যে তেলাপোকা মইরা রইছে, আপনি কিন্তু ওই বিরিয়ানি আর খাইতে পারবেন না। হ্যাঁ, আপনার কাছে আর আকর্ষণ থাকবে না, সেরকম হয়েছে অবস্থা আর কি। মানে ভালো দিক অনেক আছে, কিন্তু কয়েকটা খারাপ দিকের কারণে ভালো দিকগুলো আর আসলে ভালো দিক নাই। নুরজান, তোমার কিছু খারাপ লাগে না, ভালো লাগে না? আয় ভিডিও করি। আমার ভালো লাগে, খারাপ লাগে কি জানি, কিছু খাইতে পারি না, কিছু খাইতে পারি না চাইলো। ঢাকা অনেক কিছু আছে, এইটাই একটু খারাপ লাগে, না লাগে এই ভিডিও করতেছি, দেখছো? নুরজান বলতেছে কি যে অনেক কিছু খাইতে মনে হচ্ছে, খাইতে পারতা নাকি, এখন পারে না। এটাও একটা কারণ। দেখেন, মনে করেন এখন একটু ঝালমুড়ি খাইতে মনে চাইতেছে, বা ফুচকা, চটপটি, হালিম, এগুলো কিন্তু চাইলেও টাকা থাকলেও, মানে আমি যে কিনে এনে খাবো এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, ঢাকার হালিম অনেক মজা লাগে। ঢাকার হালিম, স্যুপ, এগুলো আসলেই মজা। ঝালমুড়ি, কত ফুচকা, ফুচকা যদিও বাবারে বাবা, ফুচকা যে কেমনে বানায় ওটা দেখলে আল্লাহ মাফ করুক। আমি 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 একবার দেখছি নুরজান। একবার আমি হাংরি বলকে ভিডিও করার জন্য ফুচকা আনতে গেছিলাম, একজের ফুচকা যাই, ফুচকার মধ্যে ভাই, ফুচকা তো রুটির মতো বানায়, প্রথমে গাম জ্বরে একবারে উড়াদুরা, তারপরে রুটির মতো বানাইয়া প্রথমে বড়টা রুটি বানায়, সেটার উপরে ভাই দেখলাম কি কনডেন্স মিল্কের যে বাটা আছে না বয়ম, সেই বয়ম থেকে একটা কালো একটা কি লিকুইড, মানে পাতলা একটা কি ঢাললো, ঢাইলে পুরো রুটির উপরে করে দিল। তারপরে আপনার ওইগুলো কেটে 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 ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দিল। ওই কালো ওইটা কী দিল ভাই আল্লাহ জানে, একবার পানি, কালো পানির মতো ঘন, হ্যাঁ, মানে মোবিলের মতো একবার দেখতে, সেইটা ওই রুটির উপর দিয়ে পুরো রুটিটারে কালো করে ফেললো, তারপরে সেটার উপরে ই করলো, বুঝছো? এটা আমি নিজের চোখ দিয়ে দেখছি। এই তো খাওয়ালে পাগল। তারপরও একটা, এগুলো তো আর মানুষ সবসময় খায় না। তবে ফুচকা অনেক খাইতাম ভাই আসলে। ফুচকা ঢাকার সবচেয়ে মজা জানো, ফুচকার টক, ফুচকার টকটা অনেক মজা হয় আর কি। এটা আপনারাও অনেকের, এটা হ্যাঁ আমাদের বাসার সামনেতে ব্যস্ত, মনে আছে তোমার, আমরা যে বাসে থাকতাম, মাঝে মাঝে খাইতাম, আমি যাইতাম না কিন্তু খাইতাম। আল্লাহ পাক খাওয়াইছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। এই কিছু কথা আপনাদের সাথে একটু, ঘর বাড়ি তালা মারে ঢাকা থাকি, ঢাকা গেলে তোমার মনে হচ্ছে কেন কোনো মতের দেশ চাইতে পারতাম আল্লাহ না, কিছু খাই এটা মনে করেন ওই। হ্যাঁ, এটা করা যায়, যেমন ঢাকা একটু ঘুরতে যাওয়া যায়। হ্যাঁ, আবার ঘুরতে যাবো ভাই, কোনো একটা আত্মীয় স্বজন নাই ভালো, মানে আত্মীয় স্বজন আছে, কারো দোষ দেয় না ভাই, কারো দোষ না, মানে থাকার মতো স্পেস নাই আর কি। দেখা গেলো তারা নিজেরাই মানুষ অনেকজন, আমরা 3-4 জন যায় যে থাকবো স্বস্তি নিয়ে, সেটা আসলে তারপর তেমন কেউ নাই আর কি। বাসার মতন অন্য বাসা আবার হ্যাঁ, আবার নিজের বাসায় থাকার যে একটা শান্তি, সেটা কিন্তু অন্যের বাসায় পাওয়া যায়। তাহলে কি মানুষ কি বেড়াইতে যায় না বোকা? কারণ কত হলে আমরা যে বেড়াতে যাব, সেরকম কোনো আত্মীয় স্বজন, মানে তাদের বাসায় যেরকম জায়গা আছে এরকম কোনো আত্মীয় স্বজন আসলে নাই যে একটা রুম আমাদেরকে দিতে পারবে। এটা 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 অনেকেই দিতে পারবে না, এটার ব্যাপারে রাগ না, আমি তো আগেই বললাম যে কোনো কষ্ট পাই না, রাগও করি নেই, এটা অনেকেই পারবে না। আপনারা চিন্তা করেন, আপনারা কে কে পারবেন যে আমি আমার আত্মীয় স্বজন আসলে একটা রুম ছেড়ে দেবে, এরকম অপশন কতজনের আছে আল্লাহ জানে, আমি জানি না, খুব কম। কারণ ঢাকা শহর যারা ফ্ল্যাটেও থাকে, ধরেন 2 রুমের ফ্ল্যাটে থাকে, তাহলে 2 রুমে দেখা গেল স্বামী স্ত্রী থাকে এক রুমে, আর ছেলে মেয়েরা বাচ্চারা থাকে আর এক রুমে, তাহলে আর কিভাবে একটা রুম করা সম্ভব, তাই না? হয়তো যাদের টাকা পয়সা অনেক বেশি আছে, 20,000-30,000 টাকা দিয়ে ভাড়া থাকে, তারা 3 রুমের ফ্ল্যাটে থাকে, তাদের একটা আলাদা হিসাব। এখন কয়জনই বা ভাই 20-30 হাজার টাকা ভাড়া দিয়ে থাকতে পারে, তাই না?
দেখা গেলো আমি যখন ঢাকা থাকতাম তখন আমার পক্ষে সম্ভব ছিল না যে আমার বাসায় কেউ আসলে আমি তার একটা রুম ছেড়ে দিব, এটা পসিবল ছিল না। তো এটার একটা সিস্টেম আছে এরকম, ধরেন আপনার বাসায়, এটা তো সবাই এটাই করেন, ধরেন আপনার বাসায় মেহমান আসলো, তখন কি হলো যে মেয়েরা এক রুমে থাকলো, ছেলেরা এক রুমে থাকলো, সবাই মিলা এরকম, এছাড়া কিন্তু কোনো অপশন নাই। যেমন ধরেন আমাদের বাসায় এখন ধরেন আমাদের বাসায় এখন যে অবস্থা, যদি আমাদের রুম করতে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বেশি টাকা লাগবে না, এই খালি ইট বসাইতে হবে আর কি, যাই হোক, তাহলে রুম হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে ধরেন আমাদের এখন যে 2 রুম আছে, এখন এই 2 রুমের মধ্যে ধরেন আত্মীয় স্বজন আসলো, হ্যাঁ, তা আত্মীয় স্বজন আসলে ধরেন এক রুমে তাদেরকে দিব, এখন আমার বোন তাহলে কই থাকবে? ধরেন কোনো একটা আত্মীয় স্বজন আসলো, তার হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা, তো তারা ওই রুমে থাকলো, ফাইমা যে রুমে আছে, তাহলে ফাইমা কই থাকবে? তখন ফাইমার কিন্তু আবার আমাদের রুমে আসা লাগবে। হ্যাঁ, এই যে একটা, এটা এটা আসলে আপনাদের ঢাকা থাকেন তাদের দোষ দিই না, কারোরই নিজের আত্মীয় স্বজন দোষ দিই না, এই হচ্ছে একটা সমস্যা আর কি। আবার ঢাকা যে যাবো ঘুরতে, কোনো একটা হোটেল ভাড়া করে 2 দিন থাকবো, বাবা সেখানে একবারে কম পক্ষে হইলেও একটা ভালো হোটেলে থাকতে হইলে 2 দিন থাকতে হলে 10,000 টাকা লাগবে, একবারে কম পক্ষে। আর ভালোর তো কোনো শেষ নাই, ভালো ভালো হোটেলে থাকতে গেলে একদিনে ভাড়া 20-30 হাজার টাকা, যাওয়াই লাগবে না, খাওয়া লাগবে না। মানে কমপক্ষে 10,000 টাকা লাগবে ধরো 2 দিনের ভাড়া, বুঝো? এটা কি সম্ভব? আর আত্মীয় স্বজন খুঁজেও পাই না যে কার কাছে যাবো, যে 2 দিন আমরা বেড়াবো, দেখা গেল আমরা তো দিনে ঘুরবো টুরবো, তাই না, রাতের বেলা খালি ঘুমাবো, এটা মনে হয় সম্ভব না এটা। আত্মীয় স্বজন আসলে আত্মীয় স্বজনের কী হয়েছে আল্লাহ জানে। তা আমার বাসায় তো যখন কত মানুষ গেছে না ভাই, আমরা এরকম ম্যানেজ করে থাকছি, দেখা গেলো মেয়ের এক রুমে গেছে সবাই, ছেলেরা আলাদা রুমে থাকছে সবাই, এরকম করে তো থাকতে হয়েছে। অথবা ওইটাই আর ভালো লাগে, আনন্দ লাগে। ওইটাই তো আনন্দ বেশি, ওইটা আবার, হ্যাঁ, এটা একটা আনন্দ আছে। তো অনেক আসলে মনের মধ্যে আসলে মানুষের জীবনটা কি ভাই, আফসোসের কোনো শেষ নাই। আপনি সুখে থাকলেও আফসোস আছে, আশা আছে, অন্য কিছু চাওয়ার ইচ্ছা আছে, আবার দুঃখে থাকলেও ভাই আপনার আশার কোনো শেষ নেই। আসলে আশাটাই, এই আশাই মানুষে বাঁচায় রাখে। এই আশা মানুষের মরণের পরও মনে হয় শেষ হবে না। আশা এমন একটা জিনিস, আল্লাহ পাক হয়তো আমাদেরকে বানাইছেন এইভাবে। তবে হ্যাঁ, নুজান যেটা বললো একটা কারণ, যেটা খাওয়া দাওয়ার ব্যাপারটা, ধরেন আমরা বলেন ভাই ঝালমুড়ি খেতে চায়, তাহলে আপনি ঝালমুড়ি, মুড়ি এগুলো বাসায় এনে রাখেন, ভাই মুড়ি নিলে বাসায় এনে রাখলাম। এখন হালিম কি বাসায় এনে রাখতে পারবো? বাসায় তো আমরা নিত্যই বানাই ফুচকা খাইতে মনে চায়, ফুচকা আবার কেমন জানি বাসায় থাকলে ওটা আর মজাও লাগে না খাইতে, কেমন জানি মানে একদিন পেট ভরে খাই বা খাওয়ার ইচ্ছা নেই। মানে ধরেন একদিন কষ্ট ওরা বানাইতে মনে চায় না, বানাইলাম কষ্ট করে, পরে একদিন খাইয়া বেশি করে খাইয়া পরে আর খাওয়ার ইচ্ছাও থাকে না। এগুলো আসলে রুটিন মতো মাইনা ফুইনা চলা। দাওয়াত দেন আমাদের বাসায়, আমরা খালে খাই। হ্যাঁ, কেউ আমাদেরকে দাওয়াত দেন, আমরা যাই বাস 2-3 দিন থাইকে ঢাকা শহর ঘুরে টুরে আসি। আল্লাহ, কি বলবো আর কি করবো বুঝি না। মানুষ আসলে কি অদ্ভুত আল্লাহ পাকের সৃষ্টি, সুবহানাল্লাহ। কত আশা আমাদের মনে, বাড়ি করব, গাড়ি করব, সন্তানদের বড় করব, লেখাপড়া শেখাবো, নিজেরা একটু শান্তিতে থাকবো, আশার শেষ নাই রে ভাই। আবার এই যে 3টা আশার কথা বললাম, এরপরে যদি মনে করি এই আশাই শেষ আশা, না রে ভাই, এরপরও আশার কোনো শেষ নেই, কত আশা যে কোনোদিন শেষ হয় না। এরপরে দেখা গেল অন্য একটা মনের মধ্যে অন্য কিছু চাবে। এটাই জীবন আসলে। কি বলার আছে, কি করার আছে, কি করবো আমরা বলেন তো? আপনাদের তো বা আসার চেষ্টা জানি আমি, এটাই জীবন, এইভাবেই চলতে হবে। তোমার কি খাইতে মনে চায় নুজান, একটু কত দেখি এগুলো আইন না রাখা। গরুর পায়া কেমন যায় ঘরে, যায় না তো যায় না, আমার খাওয়া লাগবে না, কত কষ্ট করে লইতে গরুর পায়া পরিষ্কার করতে অনেক কষ্ট, তো তাই জন্য নুজানের খাইতে মনে চায় কিন্তু খাইতে চায় না। আবার একটা ব্যাপার দেখেন না, তুমি ওই গরুর পায়া বাদ দেখো, অনেক কিছু খাইতে মন যায়, কইলে আর শেষ হইবে না, তো না মতো না জানতে পারি আছে না। মানুষের আশার কোনো শেষ আছে? সব কি খাইতে পারবো আমরা চাইলেও? দেখি কটা 2-1টা খাওয়াইতে নি, বউর মনের আশা। ফুচকা খাইতে মনে চায়, ফুচকা, তারপর হালিম,
চটপুটি, তারপর আবার ইয়া কি যেন কয় ওটা রে, আসলে সবসময় মানুষের তো মনে থাকে না, আর কিন্তু খাইতে মনে হচ্ছে অনেক কিছু। শীতের পিঠা ওই যেন অনেক পদে ভর্তা থাকে না, নুরজানের এটা অনেক পছন্দ। ঢাকা নুরজানের এক জায়গায় নিয়ে হ্যাঁ একবারে ধরেন কমপক্ষে 50 পদের ভর্তা ছিল, ইলিশের ডিমটা পর্যন্ত ছিল। সেই জায়গায় নুরজানের খাওয়াইছে, নুরজান ওইটা খাই অনেক খুশি হয়েছে। আর নুরজানের এখন ওইটা খাওয়া বলতেই পারে না নুরজান। এই জায়গাটা চিনি না হ্যাঁ, ওটা আমাদের বাসা পাশেই, মোহাম্মদপুরে। যদি আপনার পাশেই থাকতে তা আমি তোর জীবন যাইলাম না। তুমি ঘর দিয়ে বেরোইছো বেশি। তারপর খাইতে মন চাই কি জানো, নুরজানের নিয়ে বেরোইলে আমরা বড় বড় রেস্টুরেন্টে যাই, কাচ্চি, বার্গার টার্গার এগুলোই খাইতাম। বাইরে খাওয়া খুব খালি ওই জিনিসটা দেখাইছে ভাই, ঢাকার শহর আর কিছু এমন ধরতে গেলে বেশি দেখায়নি। তারপর আর কি নুরজান কাচ্চি, বার্গার বা এই টাইপের জিনিস ছাড়া, মানে রেস্টুরেন্টে যাইয়া যে বৈশা খাই আমরা, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, এগুলো ছাড়া এমনিতে বাইরে যে খাবারগুলো ফুটপাতে, সেই খাবারগুলো নুরজানের খুব কম খাওয়ানো হয়েছে, মানে না খাওয়ানোর মতো, খাওয়াইছি চটপুরি কোনো দিন বাবা। মানে না খাওয়ানোর মতো অবস্থা আর কি। আমি আর এটা পছন্দ না, সে বউটো নিয়ে ভাই। আর মোহাম্মদপুর এলাকাটা খুবই মানে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী এলাকা, যেখানে আমরা থাকছি। ছোটোকালে আমার জন্ম সেখানে। তো আমরা তো নিজেদের এলাকা যেহেতু সব ভালো মতো বুঝি যে আসলে কোথায় গেলে কীভাবে গেলে কি হয় না হয়। হ্যাঁ, তো এই জন্য আসলে ওরা নিয়ে বের হইতাম না কখনো আর আছে না ইলিশ ফুটপাতে। মাছ, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ভর্তা, ওইসব আছে অনেক কিছু ভাই। বুঝতে পারছি ভাই, খাওয়ার কোনো শেষ নাই, আশাটা কোনো শেষ নাই। মনের অনেক কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। দেখি নুরজানের এর মধ্যে কিছু জিনিস হয় না বাসায়, বাসায় রাখি আসলে খাইয়ে মজা নাই, এটা আমি হারে হারে টের পাইছি। নুরজাহানও জানে, কারণ ফুচকা বাসায় বলে রয়েছে যে ফুচকা ডাল সেদ্ধ করো, এইটা করো, ওইটা করো, বানাও। আর দোকানে গিয়া ভাই 20 টাকার ফুচকা দেন, শেষ। সব 30 টাকার ফুচকা দেন, আর ঘরে আইনে খালি ঠনে হ্যাঁ। কষ্ট করে খাও। মানে ওইটার মজার বানাই বানাই খাওয়ার মজার মধ্যে অনেক পার্থক্য আছে ভাই। এটা এটা স্বীকার করতে হবে, এটা অস্বীকার করার কিছু নাই। হয়তো বা অনেক আপুরা আছেন, অনেক এক্সপার্ট, অনেক সুন্দর করে আপনারা গুছিয়ে সব কিছু করতে পারেন। আপনাদের হিসাব তো ভাই এখন সবার সাথে মিলাইলে হবে না, তাই না? তো এটা আসলে আমার নিজেরই বিরক্তকর লাগে। ধরেন একটা ফুচকা বানাইতে গেলে কত কিছু করা লাগবে। ডাল আনতে হবে, সেই ডাল ধরেন সব আনলাম, আনার পরে ডাল সিদ্ধ করতে হবে, তারপরে ডিম সিদ্ধ করতে হবে, তারপরে আপনার টক বানাইতে হবে, হ্যাঁ, তারপরে ওগুলো সব মিক্স করতে হবে, আলু সিদ্ধ করতে হবে, আলু ভর্তা বানাও, মানে অনেক কিছুর ঝামেলা ভাই। ফুচকা ভাজতে হবে, হ্যাঁ, কিসে মানে এত কিছু। ধরেন 1 প্লেট ফুচকা খেলে যেই স্বাদ মিটে যেত, সেই স্বাদ মিটাতে গেলে আপনার 1 প্লেট ফুচকা দাম ধরেন 50 টাকা। আর এখানে আপনার তেল ফুচকা টুচকা এত কিছু মিলে ধরতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় আসলে। মানে আর কষ্টটাও হয়। এই জন্য ধরেন খাইতে মনে চাইতেছে এখন আপনি বানানো শুরু করলেন, বানাইয়া টানাইয়া খাইতে খাইতে আরও ধরেন 1-1.5 ঘন্টা পর, তো ওই খাওয়ার ইচ্ছাটাও আর তেমন থাকে না। হ্যাঁ, এটা আমাদের সমস্যা, এটা আমরা বললাম আর কি। সবার হয়তো এরকম নাও হইতে পারে। যাক, অনেক কথা বলে ফেললাম, ভুল হইলে মাফ করবেন। হ্যাঁ, আর দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম।